রহমানের রহিম। বিগত ক্লাসে সম্ভবত আমরা শিখেছিলাম পোস্ট রিকোয়েস্ট। এখন তার আগে আমরা গেট রিকোয়েস্ট দেখছিলাম। গেট রিকোয়েস্ট আমরা একটা জানি যে ব্রাউজারে কোনো একটা তথ্য যখন কোনো ক্লায়েন্ট চায়, তখন সে যখন ইউআরএলটা লিখে চাপ দেয়, তখন একটা গেট রিকোয়েস্ট সার্ভারে পৌঁছায়। সার্ভার করে কি সেই ইউআরএল এর এগেনস্টে কোনো গেট রিকোয়েস্ট আসছে কিনা সেটা চেক করে। ঠিক আছে? নেক্সট.জেএস এর ক্ষেত্রে যদি নেক্সট.জেএস এর ফ্রন্ট এন্ডকে তুমি কল করো, যেমন যেখানে page.tss আছে, তাইলে নেক্সট.জেএস করবে কি যখনই গেট রিকোয়েস্ট করতে যাবে কোনো একটা ইউআরএল এ, তখন ওইটার page.tss কে ইউআই এ পাঠিয়ে দিবে। এটা আমরা দেখতে পাই। আর যদি নেক্সট.জেএস দিয়ে ব্যাকএন্ড তৈরি করতে যাও, তাহলে আমরা দেখছিলাম যে page.tss না তৈরি করে route.ts তৈরি করতে হয়। বুঝতে পারছো? কোন জায়গায় যদি route.tss থাকে, নেক্সট.জেএস বুঝে যায় যে এটা ব্যাকএন্ড, মানে এটা কোন একটা মানে রেসপন্স দিবে, জেসন রেসপন্স দিবে, অথবা কোন একটা হেডার অথবা কোন একটা রেসপন্স কিছু একটা পাঠাবে। ঠিক আছে? এটা হলো ব্যাক এন্ড। এন্ড ব্যাক এন্ডের ক্ষেত্রে কিন্তু কোনো ইউআই আসবে না। ব্যাক এন্ডের ক্ষেত্রে আসবে জেসন রেসপন্স। আর এই জেসন রেসপন্সটা আমরা মাঝে মাঝে কাজে লাগাবো। যেমন ধরো, আমরা একটা পোস্ট লোড করতে চাই। এখন তুমি তখন ইউআইটা লোড করবে, ধরো একটা পেজ লোড হবে, তাই না? এখন এই পেজ যখন লোড হবে, এই পেজটা ধরো ডাটাবেস থেকে কিছু পোস্ট নিয়ে আসবে, তাই না? এটাই তো ওয়েবসাইটের নিয়ম। এখন আমি যখন page.tss কে কল করলাম, ধরো মানে কোন একটা ইউআরএল চাপ দিয়ে, সিনারিওটা খালি বুঝো, তাহলে ওই পেজটা চলে আসবে। আসার পরে ওই পেজের মধ্যে কিন্তু ওই পোস্টকে কল করা হবে ক্লায়েন্ট থেকেই। তার মানে ব্রাউজারে আসার পরে ওই জাভাস্ক্রিপ্টটা রান হবে। ঠিক আছে? এখন ওই জাভাস্ক্রিপ্ট ওই পোস্টটা আনবে কোথা থেকে? পোস্ট তো জড়িত ডাটাবেজের সাথে, তাই না? তখন ও আরেকটা লিঙ্কে মানে হিট করবে। ঠিক আছে? ধরো /API/post এরকম একটা লিঙ্কে গেট রিকোয়েস্ট করবে ব্রাউজার থেকেই। সেই রিকোয়েস্টটা কিন্তু তুমি নিজের চোখে দেখতেছো না, ওটা হচ্ছে ব্রাউজারের পিছন দিয়ে হচ্ছে। ঠিক আছে? ওই রিকোয়েস্টটা চলে যাবে ব্যাক এন্ডে। যেহেতু আমরা নেক্সট.জেএস অ্যাপের মধ্যে একটা API/post গেট রিকোয়েস্ট বানাইছিলাম, তাহলে ওই রাউটে চলে যাবে। ওই রাউটে চলে যাওয়ার পরেই তখন ওই রাউটের মধ্যে আমরা লজিক গুলো লিখি, ডাটাবেজের লজিক। কারণ আমরা জানি route.tss এর মধ্যে কি থাকে, সার্ভার সাইড লজিক। ওইখানে আমরা ডাটাবেস কল বা কিভাবে আমি দেখাবো ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে আদৌ দেখাবো কিনা, এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরে আমি করব কি, ডাটাবেস থেকে কল করে ওই যে ক্লায়েন্ট যে কল করছিল API/post এ গেট রিকোয়েস্ট, পরে আমি তাকে কি করবো, একটা রেসপন্স দিব জেসন আকারে। ঠিক আছে? যখন রেসপন্সটা ক্লায়েন্ট পেয়ে গেল, তখন ক্লায়েন্টের যে page.tss ছিল, সে করবে কি ওই পোস্টটাকে রেন্ডার করে ব্রাউজারে দেখাই দিবে। বুঝছো? এইটাই হচ্ছে ক্লায়েন্ট সাইড আর সার্ভার সাইডের মধ্যে পার্থক্য। তার মানে ক্লায়েন্ট সাইড যেভাবে তৈরি করতে হয় page.tss দিয়ে, একইভাবে সার্ভার ডট মানে route.tss ও একইভাবে তৈরি করতে হয়। এই দুইটাই তোমাকে তৈরি করতে হবে আলাদা আলাদা, কোনোটার সাথে কোনোটা মিল নেই। এইটাই হলো বিষয়, এইটাই আমি এতদিন বুঝাচ্ছিলাম। তো ইয়ে ভাই দুই একটা ক্লাস মিস করছে, সমস্যা নেই, আগের ক্লাস দেখলেই বুঝে যাবে। মানে রিফাত হয়তো বা দেখছো, আগের ক্লাসে আমরা শুধু দুইটা রিকোয়েস্ট দেখছিলাম, গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট। গেট রিকোয়েস্ট কেন করা হয়? কোন একটা ডাটা সার্ভার থেকে আনার জন্য। আর পোস্ট রিকোয়েস্ট করা হয় কেন? কোনো একটা ডাটা সার্ভারে সেন্ড করার জন্য। ধরো আমি একটা পোস্ট ক্লায়েন্ট তৈরি করলো, এই পোস্টটা ডাটাবেজে রাইট করতে হবে, এইটা তখন আমি দিব কিসের মাধ্যমে? পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমি দিব। ঠিক আছে? এখন গেট যে আমি করব, ঠিক যেমন ক্লায়েন্ট সাইডে তুমি খেয়াল করো, আমরা যখন কোনো একটা ইউআই রেন্ডার করি, তখন কিন্তু ডাইনামিক রাউট থাকে, তাই না? যেমন ধরো product/1 দিলে product 1 আসবে, product/2 দিলে product 2 আসবে। আসে কিনা? সেম ভাবে ব্যাক এন্ডের ক্ষেত্রেও কিন্তু এরকম হইতে পারে। যেমন ধরো তুমি কোনো কারণে API/post/1 এইটা দিলে পোস্ট নাম্বার 1 চলে আসবে। শুধু /post দিলে কি আসবে? সকল পোস্ট চলে আসবে ব্যাক এন্ড থেকে। শুধু post/1 দিলে কি হবে? পোস্ট নাম্বার 1 আসবে। API/post/2 দিলে কি আসবে? পোস্ট নাম্বার 2 আসবে। আসবে কিনা? তার মানে ব্যাক এন্ড সাইডেও ডাইনামিক রাউট আছে। ফ্রন্ট এন্ডে যেমন ডাইনামিক রাউট আছে, এইরকম সেম ভাবে কি ব্যাক এন্ডেও কি আছে? ডাইনামিক রাউট আছে। জিনিসটা ঠিক একই, মানে কোন রকম পার্থক্য নেই, সেটাই আমি বোঝাতে যাচ্ছি। যেমন তুমি একই ভাবে ধরো আমি ডাইনামিক রাউট যেগুলোর জন্য আলাদা একটা ইয়ে তৈরি করতেছি, ধরো অ্যাপ, অ্যাপ তো হলো আমার রাউট শুরু এখান থেকে। ধরো এর মধ্যে আমি একটা নামই দিলাম আলাদা করে, ধরো এপিআই নাম দিলাম ফোল্ডারে, যেটা আমি রাউট হিসেবে ইউজ করবো আর কি।
এপিআই এই দিলাম। তার মানে আমি যখন এটাকে আমি রান করি, তার আগে ইয়ার্ন রান ডেট, তাই না, দিলে এটা রান হবে। কি হলো? ও ইয়ার্ন দিয়ে গেল। যে আমাদের এই ইয়াটা রান হচ্ছে, অ্যাপ্লিকেশনটা লোকাল হোস্ট 3000 এ। আচ্ছা, এই যে রান হয়ে গেল, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এপিআই এর মধ্যে আমি যদি এখন কোন রাউট ডট টিএসএস তৈরি করি, যেমন ধর নিউ ফোল্ডার দিয়ে ইআইএফ এর জন্য একটা রিক্যাপ করতেছি আগে, রাউট ডট জেএস না, আমরা যেহেতু টাইপ স্ক্রিনে কাজ করছি টিএসি দিব, ঠিক আছে। রাউট ডট টিএস দিলাম। তাহলে এখন নেক্সট জেস বুঝে গেছে যে আমি যদি স্ল্যাশ এপিআই দিয়ে কল করি, তার মানে এটার পেজ মানে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড না, এটা হয়ে যাবে কি ব্যাক এন্ড। কারণ কি, এটা দেখো রাউট ডট টিএস আছে, পেজ ডট টিএসএস কিন্তু নাই। তাহলে নেক্সট জেস এটা বুঝে যাবে এটা রাউট। এই যে পেজটা যাতে আমি কিছু লিখি নাই ভিতরে, এই জন্য কিছু আসতেছে না, ঠিক আছে। যদি আমরা সেই প্রথম দিনের ক্লাসে ফেরত যাই, প্রথম দিন কি করছিলাম, জাস্ট ইআইএফ এর জন্য একবার রিক্যাপ করতেছি। এক্সপোর্ট একই ভাবে, মানে ফ্রন্ট এন্ডের মতোই, এক্সপোর্ট ডিফল্ট একই ভাবে করতে হয়। শুধু এই ফাংশনটার যে নাম হবে, এই নামটা তোমাকে সেম দিতে হবে। গেট রিকোয়েস্ট হলে গেট দিতে হবে, পোস্ট রিকোয়েস্ট হলে কি দিতে হবে, পোস্ট দিতে হবে। এটা হলো পার্থক্য। আর ওখানে তো আমরা ইচ্ছা মতো নাম দিতে পারতাম, এখানে সেটা করতে পারবো না। এই যে গেট, তার মানে যখন কেউ এপিআই স্ল্যাশ রাউটে, এই যেভাবে আমি যখন ব্রাউজার হিট করি, এটা কিন্তু গেট গেট রিকোয়েস্ট হয়। আর পোস্ট রিকোয়েস্ট শুধু করা যায় সফটওয়্যার থেকে, মানে এখান থেকে পোস্ট রিকোয়েস্ট করা যাবে না, এটা আমি কিন্তু দেখেছি। আচ্ছা, তাহলে এই যে গেট দিলাম, এখন যদি আমি রিটার্ন করি, রিটার্ন নিউ রেসপন্স, একবার রিক্যাপ আর কিছু না, নিউ রেসপন্স দিয়ে ধর রেসপন্সের মধ্যে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এই যে তাহলে দেখ, আমি একটা গেট রিকোয়েস্ট তৈরি করে ফেললাম। তার মানে আমি যখন এই ইউআরএল এ গেট রিকোয়েস্ট করবো, মানে চাপ দিব, তখন কিন্তু ব্রাউজার গেট রিকোয়েস্ট করে। তাহলে সে এখন কি করবে, কোন একটা ইউআই পাঠানোর বদলে আমাকে ডাটাটা রিটার্ন করবে। বুঝতে পারছো? এই দেখো কি আবার কি করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট রাউট ডট, রাউট বানান ঠিক আছে তো, রাউট ডট টিএস, হ্যাঁ ঠিক আছে। রিটার্ন নিউ রেসপন্স হ্যালো ওয়ার্ল্ড, এটাও ঠিক আছে। এক্সপোর্ট ডিফল্ট ফাংশন গেট, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভুল করছি, এটা হলো অ্যাসিং ফাংশন, মানে ব্যাক এন্ডে সবকিছু কি হবে, অ্যাসিং ফাংশন হবে, কারণ ব্যাক এন্ডে সবকিছুই অ্যাসিঙ্ক্রোনাস। আচ্ছা, এটাই বলিস। আচ্ছা, এখন দেখো কাজ করবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, দেখছো, এটা কিন্তু ব্যাক এন্ড, এটা কিন্তু কোনো ফ্রন্ট এন্ড কোনো বিষয় না। মানে এইটা আমি কখন কাজে লাগাবো, ধরো আমি কোন একটা ডাটার মধ্যে, ধরো এখান থেকে একটা ডাটা ছেড়ে দিলাম ব্যাক এন্ড থেকে এপিআই এর মধ্যে, কোন একটা ক্লায়েন্ট সাইডে ধরো এই ডাটাটা আমার লাগবে, তখন আমরা ওইটার মধ্যে এপিআইটা কল করে দেবো। বুঝতে পারছো? ওই ফ্রন্ট এন্ড এর মধ্যেই। তাহলে ওই পেজ করবে কি, এই এপিআই থেকে ডাটাটাকে নিয়ে তোমার ফ্রন্ট এন্ডে পেজ রেসপন্স প্রিন্ট করে দেবে। বিষয়টা হলো এরকম। আচ্ছা, এটা আমি গেল। এখন আমি দেখাতে যাচ্ছিলাম আজকের যে বিষয়টা, ডাইনামিক রাউট কিভাবে তৈরি করবো। এখানেও কিন্তু ডাইনামিক রাউট তৈরি করা যাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, একই রকম সেম জিনিস। তাহলে আমি জাস্ট এপিআই এর মধ্যে কি করব, সেম ভাবে একটা ডাইনামিক রাউট তৈরি করবো। ধর আইডি, একই নিয়ম, জাস্ট ফ্রন্ট এন্ডে যে নিয়ম ছিল একই নিয়ম। এই যে আইডি, আইডি দিয়ে এই রাউটটাকে আইডির মধ্যে ঢুকে দিলাম, মুভ, এই যে আইডির মধ্যে রাউটটা ঢুকে গেছে। এখন কিন্তু শুধু এপিআই দিলে আসবে না, এই যে এটা আসবে না, ইউর রিকোয়েস্ট পেজ ইজ নট দেয়ার, নাই। আচ্ছা, এখন কি করতে হবে, আমাকে একটা আইডি দিতে হবে 1, তাহলে আসবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে 1 দিলেও হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, 2 দিলেও হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। মানে কি, আমি যেহেতু ডাইনামিক লিঙ্ক দিছি, তার মানে যে কোনোটা দিলেই এটা আসবে এখন। তাহলে আমি এখন এই ডাইনামিক আইডিটাকে ধরে কিন্তু সেই অনুযায়ী বেস করে আমি কিন্তু পোস্ট আনতে পারি, বা কোন একটা ডাটাবেস থেকে স্পেশাল ডাটা কিন্তু আনতে পারি, ঠিক আছে। ঠিক যেমন ক্লায়েন্টে আমরা করতাম, ক্লায়েন্ট আমরা কি করতাম, প্রোডাক্ট স্ল্যাশ 1 দিলে কি 1 নাম্বার প্রোডাক্ট কিনে আসতাম। এখানেও তাই, ব্যাক এন্ডে কল করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখান থেকে এই যে আইডি যে প্যারামটা দেখতেছ, এটাকেও আমরা এর মধ্যে ধরতে পারি, কিন্তু ধরার নিয়মটা অন্যরকম, এই আর কি। ওইখানে একভাবে ধরছি, এখানে আরেকভাবে ধরতে হবে, এই আর কি, আর কিচ্ছু না, ঠিক আছে। এখানে কিভাবে ধরে,
গেট সবসময় দুইটা ইয়া পায়, একটা হচ্ছে রিকোয়েস্ট, ঠিক আছে? রিকোয়েস্টের টাইপ হবে স্ট্যান্ডার্ড রিকোয়েস্টের মতো, যেটা টাইপ স্ক্রিপ্ট টাইপ দিতে হবে স্ট্যান্ডার্ড রিকোয়েস্টের মতো, ঠিক আছে? আরেকটা কি দিবে, আরেকটা প্যারামিটারের মধ্যে তোমার ওই প্যারামটা আসবে, বুঝতে পারছো? প্যারামটা একটা অবজেক্টের মধ্যে থাকে, তাহলে ডিস্ট্রাকচার করতে হবে এই যেরকম। এখন যেহেতু ডিস্ট্রাকচার করছে তাহলে এটারও টাইপ দিতে হবে। আমরা জানি যে প্যারাম সেট একটা কি প্রমিস, তাহলে এটা ওই যে আগে যেরকম শিখছি এভাবে দিতে হবে। প্যারামস এটা হবে প্রমিসের ন্যায়। প্রমিস দেওয়ার পর জেনেরিক, এর ভিতরে তোমার দিতে হবে যে প্রমিসের মধ্যে কি নামটা দিছিলাম, আইডি না? তাহলে ওইটা দিতে হবে, আইডি স্ট্রিং। টাইপ স্ক্রিপ্ট টাইপ হয়ে গেল, আমি কিন্তু প্যারামটাকে ধরে ফেললাম, দেখছো? ওই যে আইডি প্যারামটা যে দিছিলা, ধরার নিয়মটা খালি ভিন্ন, আর কিচ্ছু না। তবে দেখো, তুমি খেয়াল করে দেখো, আমরা যখন ওইখানে প্যারাম ধরছিলাম এই নিয়মেই ধরছি, অনেকটা একই রকম। এই দেখো যে প্রোডাক্ট আইডি, এই দেখো যে পেজ ডট টিএসএস, সরি সরি এটার মধ্যে না, এই প্রোডাক্টের ভিতরে, এই দেখো কিভাবে ধরছিলাম, এই দেখো সেম নিয়মই, ফ্রন্ট এন্ডের যেরকম নিয়ম, এই যে অনেকটা একই। এই দেখো যে এখানে আসছিল কিসের মধ্যে, যে এর মধ্যে প্যারাম আকারে, এটাও কিন্তু অবজেক্টের মধ্যেই ছিল। তো এটাকেও কিন্তু একই ভাবে আমরা ডিস্ট্রাকচার করেছিলাম, এই দেখো ওই যে প্রোডাক্ট আইডি, ওই যে নাম দিয়েছে প্রোডাক্ট আইডি, এই জন্য এইভাবে। তাহলে ব্যাক এন্ডেও কিন্তু নিয়মটা একই, মানে খুব একটা চেঞ্জ নেই, একই দেখতে পাচ্ছি। আচ্ছা, ব্যাক এন্ড তৈরি করছি এপিআই এর মধ্যে, এই যে একই নিয়ম, দেখছো? শুধু এখানে একটা রিকোয়েস্ট আসছে আর কি, এটা হলো নতুন এসছে এই আর কি। আচ্ছা, তাহলে আমি প্যারামটা কিন্তু ধরে ফেললাম। এখন ওই প্যারামের উপর বেস করে আমি করতে পারি কি, কোন একটা ডাইনামিক ডাটাকে ফেচ করে, ডাটাবেস থেকে ফেচ করে আনতে পারি। সিম্পলি আমি এখন ডাটাবেস ফেচ করতেছি না, আমি শুধু ওই ডাইনামিক প্যারামটাই সেন্ড করে দিচ্ছি, যাতে বোঝা যায় যে না আমি নতুন ডাটা পাঠাইলাম, ঠিক আছে? তাহলে কি করবা, প্যারামটাকে দিয়ে দাও, এই দিয়ে দিলাম, দেখা যাবে না? কি বলতেছে? ও আচ্ছা আচ্ছা, প্যারাম তো ডিরেক্ট দেওয়া যাবে না। প্যারাম, প্যারাম যেহেতু এটা এটা তো হ্যাঁ একটা অবজেক্টের মধ্যে ডিস্ট্রাকচার করে, তাই না? এটা আবার প্রমিস, তার মানে এটাকে আবার এই ভিতরে এসে কি করতে হবে, এটা আবার ধরতে হবে, তারপরে পাওয়া যাবে। কনস্ট্যান্ট আইডি ইকুয়াল টু অ্যাওয়েজ, তারপরে প্যারাম, তাহলে হয়। এইবার কাজ হচ্ছে, এবার এই আইডিটাকে দিলেই আমার ডাইনামিক ভ্যালিড আমি পেয়ে যাবো, ঠিক আছে? এই সেম নিয়ম, এই দেখো এখন দেখো এই আইডি এটা আসবে, দেখো টু দিলে টু আসবে, এই যে টু, দেখছো? এই যে ডাইনামিক, তার মানে যেহেতু আমি ডাইনামিক ডাটা দেখাইতে পারতেছি এই ব্যাক এন্ডেও, তার মানে কি আমি ওই অনুযায়ী ডাটাবেস থেকে কল করতে পারবো, কারণ এই ডাটা তো আমার হাতে আছে। তাই আমি এটা আমার হাতে থাকে মানে কি, আমি ডাটাবেস থেকে অনুযায়ী কল করবো, সিম্পল হিসাব। আর দেখো তুমি যদি তিন দাও, তিন আসবে, দেখছো তিন আসছে। চার দিলে চার আসবে, তার মানে ওই যে ডাইনামিক, মানে ব্যাক এন্ডের রাউট হ্যান্ডেলার যে ডাইনামিক রাউট, ওইটা ফ্রন্ট এন্ডের ডাইনামিক রাউটের মতোই, একই রকম, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। এটুক পার্ট শেষ।